আমি আমার স্বামীর অফিসের সাদা শার্টটা ধুচ্ছিলাম, ঠিক তখনই বুকের পকেটের ভেতর আঙ্গুলে ধারালো কিছু একটা ঠেকলো। একটা সোনার প্রজাপতি কানের দুল, সেটা আমার নয়, আমার বয়সী কোনো নারীরও নয়। আর ঠিক সেই এক সেকেন্ডে 17 বছরের সংসারে অন্য কোনো মহিলার পারফিউমের মতো দুর্গন্ধ ছড়াতে শুরু করলো। আমার হাত দুটো তখনও সার্ফ এক্সেলে ফেনায় মাখামাখি ছিল, পেছনে ওয়াশিং মেশিনের একটানা আওয়াজ করে চলছিল। আমার স্বামী শার্টটা বালতির ভেতরে ভেজা অবস্থায় পড়েছিল, আর সেই ছোট্ট দুলটা আমার হাতে তালুতে এসে বসলো, যেন আল্লাহর তরফ থেকে পাঠানো কোনো অকাঠ্য প্রমাণ। সোনার প্রজাপতির মতো দেখতে, মাঝখানে একটা ছোট পাথর বসানো, ঠিক যে ধরনের জিনিস একটা 24 বছরের মেয়ে গুলশানের কোনো রুফটপ রেস্তোরাঁয় পড়ে যায়। 41 বছরের আমার মতো কোনো নারীর নয়, যে জীবনের অর্ধেকটা সময় পার করেছে টিফিন গুছিয়ে, জামার কলার ইস্ত্রি করে, আর বোতামের ঘরের পাশে লিপস্টিকে দাগ দেখেও না দেখার ভান করে। আমি লন্ড্রি রুমের মেঝেতেই বসে পড়লাম, তারিকুলের ময়লা মোজা আর তার দামি আইনজীবী শার্টগুলোর মাঝখানেই বসে রইলাম। আর 17 বছরের এই প্রথমবার আমি সেই সত্যটাকে মেনে নিলাম, যা আমি এতদিন দু হাত দিয়ে চেপে কবর দিতে চেয়েছিলাম। আমি আসলে আগে থেকে সবই জানতাম, তার কলারে সেই অচেনা পারফিউমের গন্ধ, রাত 2টা পর্যন্ত তাকে বাইরে আটকে রাখা সেই জাপানিজ ক্লায়েন্টদের মিটিং, আমি ড্রয়িং রুমে ঢুকলে তার ফোনটা স্ক্রিন নিচের দিকে করে উল্টে রাখার ধরন, বাথরুমে কল ছেড়ে পানির শব্দের আড়ালে টাইপ করার সময় তার মুখে সেই বোবা হাসি। আমি সবই জানতাম, আমি শুধু না জানা ভান করেছিলাম, কারণ জানার অর্থ ছিল এটা মেনে নেওয়া যে আমার পুরো বৈবাহিক জীবনটা আমার এই আড়ালে বলা একটা সস্তা কৌতুক হয়ে গেছে। আমি দুলটা আমার কুর্তির পকেটে ঢুকে উপরে চলে গেলাম। তারিকুল তখনও শাওয়ারে ছিল, পানি পড়ার শব্দ হচ্ছিল, আর সে বাথরুমে গুনগুন করে সাবিনা ইয়াসমিনের একটা পুরনো গান গাইছিল, যেন নিচে আমার পুরো দুনিয়াটা ভেঙে চুরমার হয়ে যায়নি। তার ফোনটা বিছানা পাশে টেবিলে রাখা ছিল। 17 বছর ধরে আমি কখনো ওটাতে হাত দিইনি। পাসওয়ার্ডটা ছিল আমাদের বিয়ের তারিখ। বুঝতে পারছেন এটা আমার সাথে কি করেছিল সে? তার এই বিশ্বাসঘাতকতার চাবিকাঠি ছিল সেই তারিখটা, যেদিন সে 300 আত্মীয়র সামনে আমার আম্মা যখন শাড়ি আঁচলে চোখ মুছিলেন, তখন আমার সাথে বিয়ের কবুল বলেছিল। ঠিক 4 মিনিট আগে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছিল, লাল ড্রেসটা পরে ট্রায়াল দিলাম বাবু, তুমি তো ডিনার করার কথাও ভুলে যাবে, লুমিয়ার ফ্রাইডে ওয়াইন আনতে ভুলো না যেন, আই লাভ ইউ, তোমার নূর, তোমার নূর, তোমার আলো। এই ঘরে তরিকুল আমাকে কি বলে ডাকতো? রাতের খাবার দিতে এত দেরি হলো কেন? আমার নীল টাইটা কোথায় রেখেছো? কিন্তু ওই মেয়েটা ছিল তার জীবনের আলো, সেখানে হাজার হাজার মেসেজ ছিল, হোটেলের বিছানা, মিরর সেলফি, কালো অন্তর্বাসে সেই মেয়েটা ছবি, বনানী বিভিন্ন রেস্তোরাঁর বিল, একটা ভয়েস নোট। নিজেকে আটকানোর আগে আমি ওটা প্লে করে ফেললাম। প্রথমে মেয়েটার হাসি ভেসে এলো, তারপর তার কণ্ঠ, তুমি ওকে কবে ছাড়বে বাবু? আমি আর অপেক্ষা করতে পারছি না। আর তারপর তরিকুল, আমার স্বামী, আমার দিনদার 5 ওয়াক্ত নামাজ পড়া সুপ্রিম কোর্টের আইন আওড়ানো স্বামী, খুব শীঘ্রই যান, আমি টাকাগুলো অন্য একটা কোম্পানিতে সরিয়ে নিচ্ছি। আমি ওকে ডিভোর্স দিলে সে এক আনাও পাবে না। ওই বোকা মহিলার কোনো ধারণাই নেই যে আমি ওর সাথে কি কি করতে পারি। আমার হাত থেকে ফোনটা খসে পড়লো। ওই বোকা মহিলাটার কোনো ধারণাই নেই 17 বছর তার জন্য রান্না করা, তার কাপড় ধুয়ে দেওয়া, কোর্টে যাওয়ার আগে তার কালো জুতা জোড়া পালিশ করে দেওয়া, রাত 3টায় কোনো বড় কেস হেরে যাওয়ার পর যখন সে কাঁদতে কাঁদতে বাসায় ঢুকতো, তখন তাকে বুকে জড়িয়ে ধরে রাখা, আর সে টাকা সরাচ্ছিল আমাকে শূন্য হাতে ঘর থেকে বের করে দেওয়ার জন্য। আমি সেদিন কাঁদিনি, আমার ভেতর কিছু একটা নিঃশব্দে মরে গেল, আর অন্য কিছু একটা জেগে উঠলো, আরো শীতল, আরো হিংস্র, এমন কিছু যা আমার ভেতরে ছিল বলে আমি নিজেই জানতাম না। আরে কাবিয়া, বাথরুম থেকে তরিকুল চিৎকার করে ডাকলো, আমার নীলটা এটা দেখছো? আমি ড্রেসিং টেবিলের আয়নায় নিজের দিকে তাকালাম। আয়নার উপর থেকে যে নারীটি তাকিয়েছিল সে হাসলো। আমি নিজের মুখে এই হাসি আগে কখনোই দেখিনি। আমি বললাম, সেকেন্ড ড্রয়ারে আছে আমার জান। আমার গলা দিয়ে মিষ্টি সুর বের হলো, যেন বিষে ভেজানো জিলাপি। আমি তার